আসসালামু আলাইকুম এভরিওয়ান। অভিনয়ের জীবন গল্পের 5 নম্বর পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। তারপর হেঁটে হেঁটে বাসায় গেলাম। কলিং বেল দেওয়ার একটু পর দরজা খুলে দিল। অবন্তী আমাকে দেখে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। আমি তো পুরোই টাসকি খেয়ে গেলাম, কিছু বলার ভাষাই খুঁজে পাচ্ছি না। একটু পর আম্মু রুম থেকে বের হয়ে দেখে অবন্তী আমাকে জড়িয়ে ধরে আছে। আম্মু হাসতে হাসতে আমার রুম থেকে চলে যায়। আমি লজ্জায় লাল হয়ে গেলাম। তারপর অবন্তী আমাকে ছাড়িয়ে বলতে থাকে, তামিম, আমি পাশ করেছি। আমি বললাম, কংগ্রাচুলেশন, এই নিন মিষ্টিগুলো নিয়ে যান। অবন্তী বলল, ওই আমি পাশ করেছি সেজন্য আমি এত খুশি হইনি, খুশি হয়েছি এই জন্য তুমিও ভালো পাশ করেছো। আমি বললাম, কি? অবন্তী বলল, তুমিও করেছো, শুধু পয়েন্ট একটু কম, এটা কোনো ব্যাপার না। আমি আর কোনো কথা না বলে অবন্তীকে কোলে নিয়ে নিলাম। আসলে খুশিতে নিজেকে আর স্থির রাখতে পারিনি। ওরে কোলে নেওয়ার কারণে ও আমার দিকে অবাকভাবে তাকিয়ে রইল। আমি বললাম, সরি, আসলে এমন একটা খুশির খবর শুনে নিজেকে স্থির রাখতে পারিনি। অবন্তী বলল, ইটস ওকে, যাও রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো। আমি রুমে চলে গেলাম। মনে মনে ভাবলাম, এবার লিমাদের অফিসে যাব, দেখি চাকরিটা হয় কিনা। ফ্রেশ হয়ে আব্বু আম্মুর কাছে আসলাম। আব্বু আম্মু দুজনেই অনেক খুশি। বসে বসে অনেকক্ষণ গল্প করলাম। তারপর খাওয়া দাওয়া করে রুমে চলে গেলাম। অবন্তী রুমে আসার আগেই শুয়ে পড়লাম। একটু পরে সে আসলো, আমার পাশে বসলো, কিছুক্ষণ মাথায় হাত বুলিয়ে খাটে চলে গেল। অবন্তী ঘুমিয়ে যাওয়ার পর আমি উঠলাম। উদ্দেশ্য হচ্ছে ভাইয়ার কবরে যাব। আজকে এমন একটা দিনে ভাইয়া থাকলে হয়তো তিনি আমাদের চাইতেও বেশি খুশি হতেন। আমি উঠে অজু করে ভাইয়ার কবরের দিকে রওনা দিলাম। কিছুক্ষণ পর আমি কবরের কাছে আসলাম। আমি জানি ভাইয়া আমাকে দেখে অনেক খুশি হবে। আমি কবরের মাথার পাশে গিয়ে বসলাম। ভাইয়া, কেমন আছিস? এত রাতে তোকে ডিস্টার্ব করার জন্য সরি। জানি তুই অনেক বিরক্ত হবি, কিন্তু কি করব বল, কথাগুলো না বললে আমার যে ঘুম আসবে না। আজকে আমাদের রেজাল্ট দিয়েছে, যদিও রেজাল্ট নিয়ে আমার তেমন কোনো মাথা ব্যথা নেই। আমি চিন্তায় ছিলাম অবন্তীকে নিয়ে। আলহামদুলিল্লাহ, সে পাশ করেছে, আমিও করেছি, কিন্তু সেটা হয়তো তোর মনের মতো হবে না। ভাইয়া, তোর স্বপ্নটা পূরণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি। তোর আর অবন্তীর ইচ্ছা ছিল অবন্তী যেন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে। আজকে সেই দিন যেটার জন্য তুই স্বপ্ন দেখতি। আজকে সবই ঠিক আছে, শুধু তুই নেই আমাদের পাশে। তোর স্বপ্নগুলো আমি নিজের জীবন দিয়ে হলেও পূরণ করব। আমারও অনেক ইচ্ছা ছিল খুব ভালো একটা রেজাল্ট করার জন্য, কিন্তু কি করব বল, সেটা হয়তো আমার কপালে নেই। তারপরও যে পাশ করেছি সেটার জন্য আলহামদুলিল্লাহ। ভাইয়া, তুই যদি থাকতি হয়তো আমিও ভালো কিছু করতাম। তুই চলে যাওয়ার পর থেকে আমার পুরো পৃথিবীটাই পাল্টে গেছে। এখন বুঝতে পারছি তুই কষ্ট করে আমাদের স্বপ্নগুলো পূরণ করেছিস। এত কষ্ট করার পরও নিজেকে সবসময় হাসি খুশি রেখেছিস। ভাই, তোর জন্য তো আমি কিছুই করতে পারিনি, সারা জীবন তুই আমাদের জন্যই করে গেছিস। জানিস ভাইয়া, অবন্তী এখনো আমাকে মেনে নেয়নি, হয়তো নিবও না, কিন্তু তাতে আমার কোনো আফসোস নেই। সে এখনো তোকে অনেক ভালোবাসে। অবন্তীর জন্য না হয় আমি আমার জীবনটা স্যাক্রিফাইস করে দিলাম। সে যেমন থাকতে চাই তেমনই থাকুক। ভাই, আমার টাকা পয়সার কিছুই দরকার নেই, শুধু তোকে দরকার। তুই আরেকবার আমাদের মাঝে ফিরে আয়, কখনো তোকে হারাতে দিব না। প্লিজ ভাই, আরেকবার। আর কোনো কথাই আসছে না মুখ দিয়ে। বসে বসে ভাইয়ার স্মৃতিগুলো মনে করতে লাগলাম। তারপর উঠে কবর জিয়ারত করে বাসায় চলে আসলাম। এসেই দেখি অবন্তী মন খারাপ করে বসে আছে। আমি বললাম, কি ব্যাপার, আপনি ঘুমাননি? অবন্তী বলল, কোথায় গিয়েছিলে? আমি বললাম, এই তো একটু বাইরে, ঘুমাচ্ছে না তাই ঘুরে এলাম। অবন্তী বলল, মিথ্যা বলো কেন, সত্যি করে বলো। আমি বললাম, ভাইয়ার কবরের কাছে। অবন্তী বলল, এত রাতে? আমি বললাম, জিয়ারত করতে গিয়েছিলাম। অবন্তী বলল, কি কি বলেছে তোমার ভাইয়াকে? আমি বললাম, কিছু না, জাস্ট জিয়ারত করে চলে আইছি। অবন্তী বলল, আমি সব শুনেছি। আমি বললাম, আপনি কিভাবে শুনছেন? অবন্তী বলল, তোমার পিছনে পিছনে গিয়েছিলাম। আমি বললাম, রাত অনেক হয়েছে, ঘুমিয়ে পড়ুন। কথা ঘুরিয়ে দেওয়ার জন্য বললাম। অবন্তী কিছু একটা বলতে চেয়েছিল, কিন্তু আমি গিয়ে শুয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কাজে যাব, এমন সময় অবন্তী সামনে আসলো। আমি বললাম, কিছু বলবেন? অবন্তী বললাম, একটা কথা ছিল। আমি বললাম, বলেন। অবন্তী বলল, আমি একটু আমাদের বাসায় যাব, যদি দিয়ে আসতে ভালো হতো। আমি বললাম, কিন্তু আমি তো কাজে যাচ্ছি, আর হঠাৎ করে ওই বাসায় কেন? অবন্তী বলল, রেজাল্ট দিয়েছে, আব্বু আম্মু শুনে অনেক খুশি হয়েছে, আর এমনিতেই অনেক দিন যায়নি। সকালে আম্মু কল দিয়ে তোমাকে নিয়ে যেতে বলেছে। আমি বললাম, আব্বু আম্মুকে বলেছেন? অবন্তী বললাম, আমি বললাম, কি বলেছে?
অবন্তী বলল যাওয়ার জন্য বলেছে, যদি তুমিও যাও তাহলে ভালো হতো। আমি বললাম না, আমি যেতে পারবো না। অবন্তী বলল কেন, গেলে সমস্যা কোথায়? আমি বললাম কাজ আছে, কালকে এমনিতেই অগ্রিম টাকা নিয়ে নিয়েছি, এখন কাজ না করলে বের করে দিবে, পরে দেখা যাবে চাকরিটাও যাবে। অবন্তী বলল তাহলে আমাকে বাসায় নামিয়ে দিয়ে তারপর যেও, প্লিজ না করো না, একা একা ভয় করে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, রেডি হয়ে নেন। অবন্তী বলল ওয়েট, যাবো আর আসবো। আমি বাইরে দাঁড়িয়ে রইলাম। অবন্তী রেডি হয়ে আব্বু আম্মুকে সালাম করে বেরিয়ে গেল। একটা রিক্সা নিয়ে ওদের বাসার দিকে রওনা দিলাম। কালকে যেই মিষ্টিগুলো আমি কিনে নিয়ে আসলাম সেগুলো আম্মুর সাথে দিয়ে দিয়েছে, যাতে আর ওখানে যাওয়ার সময় কিছু কেনা না লাগে। কিছুক্ষণ পর অবন্তীদের বাসায় চলে আসলাম। ওর ব্যাগপত্র নামিয়ে দিয়ে চলে আসতে যাব, এমন সময় অবন্তী ডাক দিল, তামিম। আমি বললাম বলেন। অবন্তী বলল কিছু খেয়ে যাও। আমি বললাম এখন না, এমনিতেই দেরি হয়ে যাচ্ছে, আসি, আল্লাহ হাফেজ। অবন্তী বলল তামিম। আমি বললাম আবার কি? অবন্তী বলল রাতে আসতে পারবে? আমি বললাম রাতে এসে কি করব? অবন্তী বলল আম্মু তোমাকে আসতে বলেছে, রাতে এসে দেখা করে নিও, রাত থেকে পরের দিন এখান থেকে কাজে যেও। আমি বললাম চেষ্টা করব। এ কথা বলে আবার রওনা দিলাম। মনে মনে ভাবলাম আজকে হঠাৎ করে অবন্তী এত ভালোবাসা দেখাচ্ছে কেন? কারণ কি? মনে হয় কালকে রাতে সবকিছু শুনে ফেলেছে। তোর এত কিছু ভেবে লাভ নেই, ও আমাকে মেনে নিবে না, ভালো পাশ করার কারণে হয়তো কৃতজ্ঞতা দেখাচ্ছে। অবন্তীকে ওদের বাসায় রেখে আমি কাজে চলে গেলাম। সারাদিন কাজ করলাম। এর মাঝে অবন্তী বেশ কয়েকবার কল দিয়েছে, খেয়েছি কিনা, ভালো আছি কিনা, ওদের বাসায় কখন যাব, আরো অনেক কিছু বলেছে। রাতে আমি আমাদের বাসায় চলে গেলাম। আম্মু বলল কিরে তুই এখানে কেন? আমি বললাম মানে কি? আম্মু বলল অবন্তী তোকে কিছু বলেনি? আমি বললাম বলেছে, ওদের বাসায় যাওয়ার জন্য বলেছে। আম্মু বলল তো যাসনি কেন? আমি বললাম আরে আজব তো, ও বললেই কি যেতে হবে? আম্মু বলল অবশ্যই, অবন্তী অনেকবার কল দিয়েছিল, তুই আসলে যেন ওদের বাসায় যেতে বলি। আমি বললাম আমি যাব না এখন, অন্যদিন যাব। আব্বু বলল যাবি না মানে? এক্ষুনি যা। আমি বললাম কিন্তু বাবা। আব্বু বলল না, কোনো কিন্তু নয়, রেডি হয়ে অবন্তীর কাছে যা। কি আর করার, রেডি হয়ে ওদের বাসার দিকে রওনা দিলাম। প্রায় 30 মিনিট পর ওদের বাসার সামনে গেলাম। কলিং বেল দেওয়ার সাথে সাথেই দরজা খুলে দিল। কি ব্যাপার, এটা কি হলো? মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই দরজা খুলে গেল। মনে হয় দরজার কাছেই কেউ ছিল। তাকিয়ে দেখি অবন্তী। আমাকে দেখে একটা হাসি দিয়ে বলল এত দেরি হলো যে? আমি বললাম রাস্তায় জ্যাম ছিল। অবন্তী বলল যাও সুপার রুমে যাও, আব্বু আম্মু ওখানেই আছে। আমি ওই রুমে গেলাম, ওনাদের সালাম করলাম, অনেকক্ষণ বসে বসে গল্প করলাম। তারপর একসাথে খেয়ে আমি অবন্তীর রুমে চলে গেলাম। রুমে গিয়ে খাটে শুয়ে রইলাম। এমন সময় অবন্তী আসলো। আমি যে উঠে যাব তখনই অবন্তী বলল এই কই যাও? আমি বললাম আপনি ঘুমাবেন না? অবন্তী বলল ঘুমাবো তো, কিন্তু তুমি খাট থেকে নামো কেন? আমি বললাম না নামলে আপনি কোথায় ঘুমাবেন? অবন্তী বলল সেটা তোমাকে জানতে হবে না, তুমি ঘুমাও। আমি বললাম কিন্তু? অবন্তী বলল ওই ঘুমাতে বলছি, ঘুমাও। আমি কিছু না বলে ঘুমিয়ে গেলাম। অবন্তী রুম থেকে চলে গেল, মনে হয় অন্য রুমে থাকবে। যাক ভালোই হয়েছে, আমি অন্তত খাটে ঘুমাতে পারবো। এই ফ্লোরে থাকতে থাকতে পিঠে ব্যথা হয়ে গেছে। আর শ্বশুর বাড়ি এসে যদি নিচে থাকি, সেটা যদি কেউ দেখে তাহলে আমার মান ইজ্জত সব শেষ। শুয়ে শুয়ে ভাবছি অবন্তীকে আসলে আমাকে মেনে নিবে না। আমারও তো ইচ্ছা করে বউয়ের সাথে থাকতে, ওর সাথে ভালো একটা সম্পর্ক রাখতে, মনের গহীনে যত কথা লুকিয়ে আছে সবগুলো শেয়ার করতে। কিন্তু এমন কপাল নিয়ে দুনিয়াতে আসছি যেই কপালে সুখ নামের কোনো চিহ্নই নেই। ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। রাতের বেলা মনে হলো কিছু একটা আমার মুখের উপর চাপ দিয়ে আছে। আস্তে আস্তে চোখ খুললাম, তাকিয়ে দেখি অবন্তী আমার পাশেই শুয়ে আছে, আর ওর একটা হাত আমার মুখের উপরে, অন্য একটা হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আমি কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইলাম। স্বপ্ন দেখতেছি না তো? না, স্বপ্ন না, আসলে সত্যি। কিছুক্ষণ অবন্তীর মায়ামাখা মুখের দিকে তাকিয়ে রইলাম। দেখে মনে হচ্ছে ছোট্ট একটা বাচ্চা আমার বুকে শুয়ে আছে। তারপর আমিও ঘুমিয়ে গেলাম। সকালে ওর ডাকে ঘুম ভাঙলো। অবন্তী বলল কি ব্যাপার মহারাজা, আর কত ঘুমাবেন, কাজে যাবেন না? আমি বললাম ও সরি, আপনি আমাকে আরো একটু আগে ডেকে দিতেন। অবন্তী বলল সমস্যা নেই, এখনো সময় বেশি হয়নি, আমি নাস্তা রেডি করতেছি, তুমি ফ্রেশ হয়ে ডাইনিং রুমে আসো। আমি বললাম
আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি আসতেছি। অবন্তী চলে গেল। আমি গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে ডাইনিং রুমে গেলাম। এতগুলো নাস্তা দেখে একটু টাসকে খেলাম। আসলে অনেক দিন হয়েছে এত নাস্তা একসাথে খেয়েছি। প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে উঠেই বাইরে গিয়ে কলা পাউরুটি খেয়ে নিতাম। যাই হোক, সবাই মিলে নাস্তা করে নিলাম। নাস্তা করে ওর আব্বু আম্মুর থেকে বিদায় নিয়ে আমি ওদের বাসা থেকে বেরিয়ে গেলাম। উদ্দেশ্য কাজে যাব। গেটের বাইরে আসতেই অবন্তী ডাকলো, তামিম। আমি বললাম, কিছু বলবেন? অবন্তী বলল, কাজে না গেলে হয় না। আমি বললাম, আজকে বাজার করতে হবে। কাজে না গেলে কি দিয়ে বাজার করব? অবন্তী বলল, এখানে আবার আসবে? আমি বললাম, জানি না, তবে মনে হয় না। অবন্তী বলল, প্লিজ আসিও। আমি বললাম, চেষ্টা করব। তারপর বিদায় নিয়ে বেরিয়ে গেলাম। সোজা কাজে চলে গেলাম। কাজ করতেছি এমন সময় লিমার কথা মনে পড়লো। সে তো বলেছে রেজাল্টের পর ওর বাবার অফিসে যেতে। রেজাল্ট তো দিল, দেখি কিছু একটা হয় কিনা। সেখানে চাকরিটা হয়ে গেলে অন্তত আর ভ্যান গাড়ি নিয়ে হেঁটে হেঁটে মাল বিক্রি করা লাগবে না। লিমাকে কল দিলাম, কয়েকবার রিং পড়লো কিন্তু ধরলো না। আবার দিলাম, এবার ধরলো। হ্যালো লিমা, কেমন আছিস? লিমা বলল, তামিম নাকি রে? আমি বললাম, ভুলে গেলি নাকি? লিমা বলল, আরে হারামি, তোরে কেন ভুলবো, বল কি অবস্থা? আমি বললাম, এই তো মোটামুটি। তোর কি অবস্থা? রেজাল্ট কি? লিমা বলল, বলিস না ভাই, যেটা আশা করছিলাম সেটা হয়নি। তোর কি? আমি বললাম, কোনো মতে পাস করছি। আচ্ছা, একটা কথা ছিল। লিমা বলল, বল। আমি বললাম, তুই যে বলেছিলি তোদের অফিসে লোক লাগবে, এই ব্যাপারে তুই কি তোর বাবার সাথে কথা বলেছিস? লিমা বলল, কথা বলা লাগবে না, তুই তোর কাগজপত্র নিয়ে চলে আসিস, আমি থাকবো, ঠিকানা তোর মেসেজ করে দিব। আমি বললাম, থ্যাঙ্কস দোস্ত। লিমা বলল, থ্যাঙ্কস দিয়ে কাজ হবে না, টিপ দিবি। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, দিব। কাল কয়টায় আসবো? লিমা বলল, 10টায় আসিস। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। কলটা কেটে দিলাম। মনের মধ্যে একটু শান্তি আসলো। বিকাল পর্যন্ত কাজ করে বাজার করে বাসায় গেলাম। অবন্তী কয়েকবার কল দিয়েছিল ওদের বাসায় যাওয়ার জন্য, কিন্তু আমি না করে দিছি। খেয়ে দিয়ে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে দেরিতে উঠলাম, কারণ কাজে যাব না। 9টার সময় রেডি হয়ে আব্বু আম্মুকে সালাম করে নিলাম। আম্মু বলল, কিরে, তোর আবার কি হয়েছে? আমি বললাম, কেন, সালাম করতে পারি না? আব্বু বলল, আরে পারবি না কেন, কিন্তু হঠাৎ করে করতেছিস তো তাই জিজ্ঞেস করলাম। আম্মু বলল, কিছু কি হয়েছে? আমি বললাম, সেটা বিকালবেলা বলবো। আব্বু বলল, এখন বল। আমি বললাম, সারপ্রাইজ। কথা বলে বাসা থেকে রওনা দিলাম। লিমার দেওয়ার ঠিকানা মতো চলে গেলাম। সেখানে গিয়ে দেখি লিমা বসে আছে। লিমা বলল, কিরে, আইসিস? আমি বললাম, লিমা বলল, আয়, বাবার সাথে তোর পরিচয় করিয়ে দিই, আর বাবাকে তোর ব্যাপারে সব বলেছি। আমি বললাম, থ্যাঙ্কস দোস্ত। লিমা বলল, যা ভিতরে যা, সবকিছু দিয়ে আই। আমি ভিতরে গেলাম। সবার সাথে পরিচিত হয়ে কাগজপত্র সব জমা দিলাম। এরপর বাইরে এসে লিমার সাথে বসলাম। একটু পর ম্যানেজার এসে আমাকে আর লিমাকে ডেকে নিয়ে যায়। ভিতরে গেলাম। লিমার বাবা বলল, আঙ্কেল বলল, দেখো বাবা, তোমার এসএসসি এবং এইচএসসির রেজাল্ট ভালো ছিল, কিন্তু অনার্সের রেজাল্ট খুব একটা ভালো না। আমাদের রুলস অনুযায়ী চাকরিটা তুমি আসলে পাচ্ছ না। আমি চুপ হয়ে দাঁড়িয়ে রইলাম। আঙ্কেল বলল, কিন্তু আমার মেয়ে এত করে বলেছে যে চাকরিটা না দিয়েও পারছি না, তুমি চাইলে কালকে থেকে জয়েন করতে পারো। আমি বললাম, ধন্যবাদ স্যার। খুশিতে চোখ দিয়ে পানি বের হয়ে গেল। আমি আর লিমা ওর বাবার রুম থেকে বের হলাম। আমি বললাম, লিমা, কি বলে যে তোকে ধন্যবাদ দিব বুঝতে পারছি না। লিমা বলল, তোর বউ কেমন আছে? আমি বললাম, আছে ভালোই। লিমা বলল, এখন কি ঠিক হয়েছে? আমি বললাম, আগে থেকে একটু ঠিক হয়েছে, বাকিটা আগের মতোই। লিমা বলল, টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবে। আমি বললাম, চল এখন। লিমা বলল, কোথায়? আমি বললাম, টিট নিবি না? লিমা বলল, আজকে না, অন্য দিন। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আজকে যাই, বসের সাথে কিছু হিসাব আছে, ওগুলো শেষ করে আসি। লিমা বলল, যা, কালকে থেকে চলে আসিস। আমি বললাম, ওকে, আল্লাহ হাফেজ। তারপর লিমার কাছ থেকে বিদায় নিয়ে ওদের অফিস থেকে বের হয়ে রাস্তায় আসলাম। আয়মান কল দিল। ওর সাথে কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছি। এমন সময় কিছু একটা সজোরে এসে আমাকে ধাক্কা দিল। ধাক্কা খেয়ে অনেক দূরে গিয়ে পড়ি। তারপর আর কিছুই মনে নেই। যখন জ্ঞান আসলো, নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম।
তাকিয়ে দেখি অবন্তী আমার পাশে বসে আছে। আমি ওর দিকে তাকালাম। আমার তাকানো দেখে অবন্তী আমাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলো। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বললাম, এখন কেমন লাগছে? আমি বললাম, ভালো। অবন্তী বলল, টেনশনের দরকার নাই, খুব বেশি কিছু হয়নি, ডাক্তার বলেছে 2-1 দিনের মধ্যেই বাসায় চলে যেতে পারবে। আমি বললাম, অবন্তী বলল, আমি তোমার আব্বু আম্মুকে কল দিয়ে আসতে বলেছি। বুঝলাম না, অবন্তী হঠাৎ করে আমার আব্বু আম্মু বলছে কেন? তারও তো আব্বু আম্মু। কিছু না বলে চুপ করে রইলাম। অবন্তী বলল, ওনারা আসছে, তুমি শুয়ে থাকো। আমি বললাম, আপনি কোথায় যাচ্ছেন? অবন্তী বলল, আমার একটু কাজ আছে। আমার এই অবস্থায় অবন্তী আমার পাশে থাকবে, সেটা না করে বলছে তার নাকি কাজ আছে। আমি বললাম, বাবা মা আসা পর্যন্ত থাকুন। অবন্তী বলল, না, দেরি হয়ে যাবে, অন্য কোনো দিন দেখে যাব। অবন্তী উঠে চলে গেল। আমি শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, হঠাৎ করে অবন্তীর কি এমন হলো যে এত কাজ আমাকেও জানাচ্ছে না? আব্বু আম্মু আসলো, এসে আমাকে ধরে কান্না করতে লাগলো। আম্মুকে সান্ত্বনা দিলাম যে আমি ঠিক আছি, শুধু মাথায় একটু আঘাত লাগছে। আম্মু বলল, অবন্তী কই? আমি বললাম, এই তো একটু আগে গেছে, ওর নাকি খুব একটা জরুরি কাজ আছে। বাবা বলল, কি এমন জরুরি কাজ যে তোর পাশে থাকতে পারছে না? আমি বললাম, বাদ দাও, আবার চলে আসবে। আরো কিছুক্ষণ কথাবার্তা বললাম। সেই দিন হাসপাতালে থেকে গেলাম, আব্বু আম্মুও থেকে গেল। পরের দিন হাসপাতাল থেকে বাসায় চলে গেলাম, কিন্তু এই 2 দিনে অবন্তী একবারও আসে না এবং একটাও কল দেয়নি। আমিও আর নিজে থেকে দিইনি। 1 সপ্তাহ পর মোটামুটি সুস্থ। তাই চিন্তা করলাম নতুন অফিসে জয়েন করে ফেলি, বসে থাকা ঠিক হবে না। তাই রেডি হয়ে সকালবেলা বের হচ্ছি। আম্মু সামনে আসলো। আম্মু বলল, কোথায় যাচ্ছিস? আমি বললাম, নতুন চাকরি পেয়েছি, বেতনও আগে থেকে ভালো, কষ্টও কম, তাই চিন্তা করলাম আজ থেকে শুরু করে দিই। আম্মু বলল, সে কি রে, তুই তো আমাদের একবারও বলিসনি, কখন পেলি? আমি বললাম, যেই দিন অ্যাক্সিডেন্ট করেছিলাম সেই দিন। আম্মু বাবাকে ডাক দিয়ে বলল। বাবা অনেক খুশি, দুজনের কাছ থেকে বিদায় নিয়ে বের হব। এমন সময় আবার দাঁড়িয়ে গেলাম। বাবা বলল, কিছু বলবি? আমি বললাম, অবন্তীকে কেউ কিছু বলবে না, বলার দরকার নেই। আম্মু বলল, কেন রে, এমন একটা খুশির খবর মেয়েটাকে না দিয়ে পারি? আমি বললাম, না, দেওয়ার দরকার নেই, সময় হলে জানবে, এখন নিজে থেকে কেউ কিছু বলবে না। বাবা বলল, আচ্ছা ঠিক আছে, বলবো না। আমি আর কিছু না বলে রওনা দিলাম। 30 মিনিট পর অফিসে গেলাম, ম্যানেজারকে সালাম দিলাম। উনি সবকিছু ঠিকঠাক করে দিল, আমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিয়ে আবার ডেস্ক দেখিয়ে দিল এবং কাজ বুঝিয়ে দিল। নতুন অফিস, নতুন কাজ, ভালোই লাগছে, কিন্তু বারবার অবন্তীর কথা মনে পড়তে লাগলো। আজকে এতদিন অবন্তী একবারও একটা কল দেয়নি, কারণ কি? অবন্তী কি নতুন কারোর সাথে? না, এটা হতে পারে না। বসে বসে ওর কথা ভাবতেছি, এমন সময় লিমা এসে একটা টোকা দিল। লিমা বলল, কি ব্যাপার স্যার, ম্যামের কথা খুব মনে পড়ছে বুঝি? আমি বললাম, আরে না, তুই কখন আসলি? লিমা বলল, আসছি অনেক আগে, এসেই দেখলাম তুই বসে বসে কি নিয়ে যেন চিন্তা করতেছিস। আমি বললাম, না রে, তেমন কিছু না। লিমা বলল, নতুন অফিসে কেমন লাগছে? আমি বললাম, ভালোই। লিমা বলল, কোনো প্রবলেম হলে ম্যানেজারকে বলিস। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। লিমা বলল, তুই থাক, আমি বাবার সাথে দেখা করে আসি। আমি বললাম, ওকে যা। তারপর আবার কাজ করতে লাগলাম, কিন্তু বারবার অবন্তীর কথাই মাথায় ঘুরতে লাগলো। বিকালবেলা অফিস শেষ করে আইমানকে কল দিয়ে বললাম আসতে। আইমান আসলো। দুইজনে একটা রেস্টুরেন্টে গেলাম, কিছু খাবার অর্ডার দিলাম। আইমান বলল, কিরে, তুই তো পুরোই চেঞ্জ, চাকরি পাইছিস? আমি বললাম, আইমান বলল, শালা একবারও বললি না। আমি বললাম, তোর জন্য সারপ্রাইজ ছিল, এখন তো বলে দিলাম। আইমান বলল, তা আজকে কয়দিন? আমি বললাম, আজকেই জয়েন করলাম লিমাদের অফিসে। আইমান বলল, কোন লিমা? আমি বললাম, আরে আমাদের কলেজ ফ্রেন্ড লিমা। আইমান বলল, ও আচ্ছা, ভালো, আমার জন্য একটা দেখ। আমি বললাম, তুই চাকরি করলে তোর বাবার টাকা কি খাবে? আইমান বলল, আরে না, আগের মতো টাকা দেয় না, আব্বা কি পরিমাণ কিপটে তুই সেটা ভালো করেই জানিস। আমি বললাম, আচ্ছা দেখবো। আইমান বলল, তোর ভাবি বউ কেমন আছে? আমি বললাম, ভাবি বউ মানে? আইমান বলল, আগে ছিল ভাবি, এখন হয়েছে বউ, দুইটা মিলে ভাবি বউ। আমি বললাম, তুই কোনোদিন ঠিক হবি না। আইমান বলল, তো কি অবস্থা ওনার? এবার তো অনেক খুশিতে থাকবে, তাই না? আমি বললাম, ওরে কিছু জানাইনি। আইমান বলল, কেন? আমি সবকিছু খুলে বললাম। আইমান বলল, তামিম দোস্ত, তোরে আমি আগেই যেই কথাটা বলছি এখনো সেম কথাই বলছি, ওই মেয়েটার মধ্যে কোনো ঘাপলা আছে। আমি বললাম, যেমন?
আইমান বলল, প্রথমত তোর ভাই মারা যাওয়ার পর অবন্তী যদি তোদের বাসা থেকে চলে যেত, খুব ভালো বিয়ে করতে পারতো না। ওর ভাগ্য ভালো যে তুই ওরে আবার বিয়ে করেছিস। দ্বিতীয়ত, তোর বাবা মা অবন্তীকে যে পরিমাণে ভালোবাসে, আদর করে, আমার মনে হয় না পৃথিবীতে অন্য কোথাও এমন আদর পাবে। সবকিছু থাকা সত্ত্বেও অবন্তী তোর সাথে একই কাটে থাকে না, একসাথে মিশা না। এই থেকেই তো বোঝা যায় ওর মাঝে কোনো ঘাপলা আছে। আমি বললাম, কিন্তু আমি তো ওর কোনো অভাবই দেখাইনি, ওর সবগুলো স্বপ্নই পূরণ করেছি। আইমান বলল, আমার মনে হয় ওর কোনো পুরনো বয়ফ্রেন্ড আছে। আমি বললাম, আরে না, এটা হয় না। আইমান বলল, এটাই হবে, গরিবের কথা বাসি হলেও মিষ্টি হয়। আমি বললাম, কি করব বল? আব্বু আম্মুর দিকে তাকিয়ে ওরে কিছু বলতেও পারছি না। আইমান বলল, ও এখন কোথায়? আমি বললাম, ওর বাবার বাসায়, আমার অ্যাক্সিডেন্টের আগে গেছে, এখনো আসেনি। আইমান বলল, একবারও আসেনি? আমি বললাম, না, কল করে জিজ্ঞেসও করেনি আমি বেঁচে আছি নাকি মরে গেছি। আইমান বলল, তাইলে শিওর থাক, ওর কোথাও রিলেশন চলতেছে। আমি বললাম, দোস্ত, ওরে ফলো করতে পারবি? আইমান বলল, ওকে করলাম, সমস্যা কোথায়? কিন্তু এটা শিওর যে অবন্তী তোর কাছে থাকবে না, আগে হোক আর পরে হোক, ওরে তোরে ডিভোর্স দিতেই হবে। তুই না দিলেও সে তোকে দিবে। আমি বললাম, আচ্ছা, তুই শুধু ফলো কর। আইমান বলল, ওকে। আরো কিছু কথা বলে বাসায় চলে আসলাম। এসে ফ্রেশ হলাম, আম্মু রুমে আসলো। আমি বললাম, কিছু বলবে? আম্মু বলল, হুম। আমি বললাম, বলো, আব্বু কোথায়? আম্মু বলল, বাইরে গেছে। আমি বললাম, ও কি বলবা বলো। আম্মু বলল, মেয়েটা অনেকদিন বাসায় নেই, বাসাটা কেমন খালি খালি লাগছে, জানা বাপ, ওরে নিয়ে আই। আমি বললাম, কাকে? আম্মু বলল, অবন্তীকে, ওরে অনেক মিস করছি। তোর আব্বু বলেছিল বিকালবেলা যাবে, কিন্তু আমি দিইনি। আমি বলেছি তুই গিয়ে নিয়ে আসবি। আমি বললাম, ও নিজে থেকে আসবে, আমি নিয়ে আসতে পারবো না। আম্মু বলল, এটা কেমন কথা, একা একটা মেয়ে কি করে আসবে? আমি বললাম, আরে আজব, এত রাতে ওরে কেমনে নিয়ে আসবো? সকাল হোক, আমি গাড়ি পাঠিয়ে দিব, ও চলে আসবে। আম্মু বলল, না, তুই এখন যা, ওরে নিয়ে আই। আমি বললাম, মানে কি? এখন নিয়ে আসবো মানে এই রাতের বেলা? আম্মু বলল, তোরে কি বলছি, আজকে রাতেই কি ওরে নিয়ে আসতে হবে? আমি বলছি, তুই এখন যাবি, রাত তো এখানে থাকবি, কালকে সকালে ওরে নিয়ে আসবি। আমি বললাম, পারবো না। আম্মু বলল, ঠিক আছে, আমি যাচ্ছি। আমি বললাম, পাগল হইছ, এত রাতে ওদের বাসায় যাবা মানে? আম্মু বলল, যাবই তো, তুই যেহেতু যাবি না, আমি নিজেই গিয়ে আমার মেয়েকে নিয়ে আসবো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। কি আর করার, ইচ্ছা না থাকা সত্ত্বেও রেডি হয়ে অবন্তীর বাসার দিকে রওনা দিলাম। 40 মিনিট পর ওই বাসায় গেলাম, ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9টা বাজে। কলিং বেল দিলাম, কিছুক্ষণ পর অবন্তীর মা এসে দরজা খুলে দেয়। আমি সালাম দিলাম, ভিতরে গেলাম। উনি বলল, অবন্তী রুমে আছে। আমি অবন্তীর রুমে গেলাম, গিয়ে দেখি অবন্তী কার সাথে হেসে হেসে মোবাইলে কথা বলতেছে। আমাকে দেখে একরকম চোরের মতো হয়ে গেল। অবন্তী বলল, তুমি এখানে? আমি বললাম, কোনো প্রবলেম? অবন্তী বলল, প্রবলেম না, কিন্তু আসতে তো পারমিশন লাগে, নিজের বইয়ের রুমে আসবো সেখানেও পারমিশন? আমি বললাম, সরি। অবন্তী বলল, কেন আসছো? অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। আমি বললাম, আম্মু আব্বু আপনাকে অনেক মিস করতেছে, এখানে আসলেন যে অনেক দিন তো হইছে, এবার বাসায় চলেন। অবন্তী বলল, দেখো, তোমাকে অনেক দিন ধরে একটা কথা বলবো ভাবতেছি, কিন্তু বলা হয়নি। আমি বললাম, এখন বলেন। অবন্তী বলল, দেখো, আমারও তো ইচ্ছা আছে, আমি চাই নিজের পায়ে দাঁড়াতে। আমি বললাম, মানে? অবন্তী বলল, মানে আমি মাস্টার করব, তারপরে একটা ভালো জব করব। আমি বললাম, আপনাকে আগেও বলেছি, এখনো বলছি, আমি চাই না আপনি চাকরি করেন। অবন্তী বলল, তোমার চাওয়া আর না চাওয়ায় আমার কিছু যায় আসে না। আমি বললাম, আপনি এগুলো কি বলতেছেন? অবন্তী বলল, তুমি আমার জন্য অনেক করেছো, তোমার ফ্যামিলিতে থাকা মানে তোমার করোনায় থাকা, কিন্তু আমি কারো করোনা নিয়ে থাকতে চাই না। আমি বললাম, করোনা করছি মানে? স্বামী হিসাবে এগুলো আমার দায়িত্ব। অবন্তী বলল, কিন্তু আমি তোমাকে কখনো স্বামী হিসাবে মানতে পারবো না। আমি বললাম, আপনি এতদিন পর এগুলো কি বলতেছেন? অবন্তী বলল, আমারও তো একটা ভবিষ্যৎ আছে। আমি বললাম, আপনি কি বলতে চাইছেন ক্লিয়ার করে বলেন। অবন্তী বলল, দেখো তামিম, আমি তোমার সাথে এইভাবে থাকতে পারবো না। আমি বললাম, আব্বু আম্মুকে কি বলে বুঝাবেন? ওনারা কি আপনাকে নিজের মেয়ের চেয়ে কম কিছু করেছে? অবন্তী বলল, দেখো, আমি এত কিছু বুঝি না, আমি জাস্ট মুক্তি চাই, তোমার সাথে আমার যায় না। আমি বললাম, যায় না মানে? অবন্তী বলল, মানে তোমার এই টানাটানি সংসারে আমি থাকতে পারবো না, যে টাকা বেতন পাও তা দিয়ে কিছুই হবে না। আমি বললাম, টাকাই কি সব? অবন্তী বলল, টাকাই সব,
কয়টা ইচ্ছা পূরণ করেছো আমার, কয় টাকা হাত খরচ দাও আমাকে, কয়বার শপিং এ নিয়ে গেছো আমাকে, বিয়ের পর থেকেই তো এইভাবে রাখছো, লজ্জা করে না আবার নিজেকে স্বামী বলে দাবি করতে? আমি বললাম আমি সর্বোচ্চ চেষ্টা করেছি, আর কি করব। অবন্তী বলল আমি এত কিছু বুঝি না। আমি বললাম তার মানে আপনি যাবেন না এই তো? অবন্তী বলল আমি আর কোনো কথাই বললাম না। অবন্তীদের বাসা থেকে বেরিয়ে গেলাম, কাউকে কিছু বললাম না। এত রাতে বাসায় যাওয়া ঠিক হবে না, আব্বু আম্মুকে যদি জানাই তাহলে ওনারা অনেক কষ্ট পাবে। আর কিছুদিন দেখি, পরে না হয় সময় করে সব ওনাদের জানিয়ে দিব। আইমানকে কল দিলাম, আজ রাতে তার সাথেই থাকতে হবে। তারপরেই তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও। তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিওগুলো বানাই, আর তোমরা যদি একটু লাইক কমেন্ট নাই করো তাইলে আমার কেমন লাগবে। তো আশা করি তোমরা এগুলো এবার থেকে করবা। ধন্যবাদ।